আজ এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি ব্যক্তিত্ব রয়েছেন, নতুন করে পরিচয় দেওয়ার দরকার পড়ে না এই কারণে, তার কারণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, সাহিত্যিক তিনি। এবং গোটা ভারতবর্ষ, গোটা দেশের বিভিন্ন প্রান্তে তিনি তার শুধুমাত্র যে অস্ত্র কলমের জোরেই মানুষের মন জয় করে নিয়েছেন। একেবারে একান্ত আলাপচারিতায় আমরা এই মুহূর্তে তার দিল্লির বাসভবনে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন তসলিমা নাসরিন। তসলিমাদিকে অনেক অনেক স্বাগত আমাদের এই বিশেষ আড্ডা আলাপচারিতায়। আজকে আমরা তসলিমাদির সঙ্গে অনেক তসলিমাকে আমরা খুঁজে বার করব। হ্যাঁ, আপনারা তো জানেন যে সাহিত্যিক কবি খুঁজে বার করার কিছু নেই, কিন্তু এর সঙ্গে তিনি চিকিৎসক, এর সঙ্গে তিনি ভালো রাঁধুনিও বটে, তাই তো? আগে আগে আমি সেই বিষয়ে এক এক করে পাতা খুলবো, কিন্তু তার আগে সবার আগে আমি আসবো দিল্লিতে এতদিন থাকা, দিল্লির মানুষের মন জয় করা, দিল্লির মানুষ অত্যন্ত প্রেম আদরে আপনাকে জড়িয়ে ধরে আছে। কেমন আছে? আমি ভালো আছি। আচ্ছা, তো দিল্লিতে হ্যাঁ ভালোবাসা পেয়েছি। তো এটা আমার সৌভাগ্য। আসলে আমি তো কলকাতায় থাকতাম বাঙালিদের মধ্যে, এর আগে ঢাকায় থাকতাম, তারও আগে ময়মনসিংহে থাকতাম। সবখানে ভালোবাসা পেয়েছি। কিছু মানুষ অবশ্য আবার ভালোবাসেও না, তারা তারা তাদের আমার হয়তো লেখা পছন্দ করে না, অথবা আমার কোনো আদর্শ বা নীতি যেটা আমি খুব আপহোল্ড করি, তাদের হয়তো অন্যরকম চিন্তা ভাবনা। তো সেই জন্য আমি খুব অখুশি হই না, কারণ যতটুকু ভালোবাসা পেয়েছি আমার যথেষ্ট। আমি প্রচুর ভালোবাসা পেয়েছি মানুষের, পাঠকের, বিশেষ করে যারা আমার লেখা পড়েছে। তো এই দিল্লিতে আমি বিভিন্ন নাটক দেখতে যাই, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাই, কারণ বাঙালি তো, আমি তো এসেই ছিলাম, আসলে আমি তো ইউরোপে ছিলাম, ওখান থেকে আমি কলকাতায় এসেছিলাম শুধু বাংলা ভাষার এবং সংস্কৃতির টানে। সেই জন্য কলকাতায় থাকছিলাম। কলকাতায় যেহেতু আমাকে থাকতে দেওয়া হয়নি, তো দিল্লিতে থাকছি। দিল্লিতে তো কোনো অসুবিধে নেই। কলকাতায় যে অসুবিধাটা ওরা ক্রিয়েট করেছিল অথবা হয়েছিল, সেই সমস্যা ধরলে তো দিল্লিতে, যদি ধরি যে কলকাতায় মুসলমান মৌলবাদীরা বিক্ষোভ দেখিয়েছিল, যেটা যদি সত্যিই হয়, তাহলে মুসলমানের সংখ্যা তো দিল্লিতে কম না। তারা তো কোনোদিন বিক্ষোভ দেখায়নি, তারা তো কোনোদিন বলেনি আমি তো সব জায়গায় এখানে যাচ্ছি, কোনোদিন কেউ অপোজ করেনি কিছু। তো আমি মানুষের ভালোবাসা পেয়েছি, এটার জন্য আমি খুব তৃপ্ত এবং আনন্দিত। প্রশ্নটা এখানে খুব সুন্দর একটা কথা বললেন দিদি, যে মুসলিম মৌলবাদীরা যদি বিক্ষোভ দেখাতেনি তাহলে তো দিল্লিতেও দেখাতে পারত, তাই নয় কি? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু দিল্লিতে আছেন, এবং নীরবে নিভৃতে তো আছেনই, এবং সাথে সাথে পরম আনন্দে আছেন। কলকাতায় আমি যদি ভুল না বলি 2004 থেকে 2007 এই সময় অবধি আপনার থাকা, এবং তারপর 2007-এর নভেম্বরের সেই ঘটনা, তারপরে কলকাতা থেকে চলে আসে। আপনি একটা কথা বলছিলেন যে কেউ কেউ ভালোবাসে, কেউ কেউ ভালোবাসে না, কিন্তু ভালোবাসার সংখ্যাই তো বেশি এখন। যদি বাংলাদেশ ধরি, তাহলে ওখানে কিন্তু এসব মৌলবাদীর সংখ্যা অনেক বেশি। তো ওখানে তো আমি ভালোবাসা দেখি না, কারণ এই যে কোনো সরকারে আমাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয় না, বাধা দিচ্ছে। আমার যে বিদেশি পাসপোর্ট আছে, ওখানে ভিসাও দেয় না বাংলাদেশের, এবং বাংলাদেশের আমার যে পুরনো পাসপোর্ট আছে সেটাও রিনিউ করে না। তার মানে আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই বাংলাদেশে যাওয়া, কারণ ওরা চায় না আমি বাংলাদেশে যাই। তো ওখানে যদি মানুষ আমার পক্ষে থাকতো অনেক, তাহলে হয়তো আমাকে ঢুকতে দিত দেশে। এখন মৌলবাদীদের সংখ্যা এত বেড়েছে, এত নারী বিদ্বেষী বেড়েছে দেশে, তো আমি খুব নিরাপদ বোধ করব না যদি কখনো আমাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়। তবে কলকাতায় কোনোদিন আমি দেখিনি যে আমার বিরুদ্ধে
কিছু দুর্ঘটনা বা কিছু বিক্ষোভ ঘটেছে, দেখিয়েছে মানুষ, সেটা শুধু ওই নভেম্বরের 21 তারিখে ছাড়া। কারণ আমি তো 3টে বছর ছিলাম ওখানে, 3.5 বছর ছিলাম, আমি সব জায়গায় গিয়েছি, আমার এত পুলিশ প্রোটেকশনও ছিল না, কোনোদিন কিছু হয়নি। এমনকি সব জায়গায়, এমনকি দ্বিখণ্ডিত যে ব্যান করেছিল সরকার, কোন রকম মুসলিমরা কিন্তু কোনো বলেনি যে বইটা ব্যান করতে, কিন্তু তারপরে সরকার ব্যান করেছিল সেই তখন 2003 সালে। তো কেন ব্যান করা হয়েছিল? কেন? মুসলিমরা যদি এই বইটা পড়ে তাহলে হয়তো তাদের মনে আঘাত লাগবে, এই কারণ দেখে পৃথিবীতে কোনো বই ব্যান হয়েছে কিনা আমার জানা নেই, হয়নি, নিশ্চয়ই হয়নি। আসলে ওটা করে না, এইসব যে মুক্ত চিন্তকদের যদি এইভাবে আক্রমণ করা হয়, সরকার থেকে যদি তাদের বিরুদ্ধে মামলা করা হয়, তাদেরকে নির্বাসনে পাঠানো হয় বা তাদের বই ব্যান করা হয়, তাহলে কিন্তু ওই অপশক্তিকে, এই মৌলবাদী অপশক্তিকেই কিন্তু শক্তিমান করা হয়। তারা মনে করে যে হ্যাঁ, আমরা খুব ভালো কাজ করছি, আমরা মানুষের বাক স্বাধীনতার বিরুদ্ধে যাচ্ছি। আসলে গণতন্ত্রের কিন্তু অন্যতম পিলার হচ্ছে বাক স্বাধীনতা। সেই বাক স্বাধীনতা যদি তুমি হরণ করে নাও, তাহলে তুমি কিন্তু মৌলবাদীদের মতোই আচরণ করলে। তারাও কিন্তু বাক স্বাধীনতার বিপক্ষে, তারাও কিন্তু নারী স্বাধীনতার বিপক্ষে, নারীর অধিকারের বিপক্ষে। তাহলে নিশ্চয়ই আমরা চাই না যে ভারতের যে সরকার, সে কেন্দ্রে হোক সে রাজ্যে হোক, তারা কেউ বাক স্বাধীনতার বিপক্ষে যাবে, কারণ তারা সবাই গণতন্ত্রে বিশ্বাসী, তারা গণতন্ত্রের মাধ্যমেই তারা ক্ষমতায় এসেছেন। সুতরাং আমি মনে করি যে নারী পুরুষের সমান অধিকার, মানবাধিকার, বাক স্বাধীনতা, এই যে এসেনশিয়াল ব্যাপারগুলো, এগুলো তারা সমুন্নত রাখবে এবং এগুলো রক্ষা করবে। এগুলো কোনো মৌলবাদীদের চাপে, কোনো এই ধর্মান্ধ অপশক্তির চাপে যেন এগুলোকে এগুলো থেকে বিচ্যুত না হয়, যে আমি এখন কম্প্রোমাইজ না করে। তো আমি আমার জন্য বলছি না, আমি সবার জন্য বলছি, সবারই বাক স্বাধীনতা দরকার, সবারই মানে মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়। ঠিক। দেখুন, সেই বাংলাদেশের ময়মনসিংহ থেকে যে ছোট্ট মেয়েটার যাত্রা শুরু, তারপরে কিন্তু আমি যদি ভুল না বলি দীর্ঘ 32 বছর কেটে গেছে। আজকের বাংলাদেশের বাইরে কিন্তু পৃথিবীর তিনি যে প্রান্তে গেছেন সেখানেই কিন্তু মানুষরা তাকে জড়িয়ে ধরেছে, আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে। দিদি, পৃথিবীর তো বিভিন্ন প্রান্তে আপনি ঘুরেছেন, সেই ঘটনাগুলো যখন আজকের এই দিল্লির এই ছোট্ট জায়গায় বসে ভাবেন, কোন ঘটনাগুলো আজও মনে কোঠায় দাগ কেটে আছে? এইসব অনেক ঘটনাই তো ঘটেছে। তো আমি, আমার উপর যে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, সেগুলো মনে করতে চাই না। যেমন ওই তেলুগু বইয়ের একটা উদ্বোধন ছিল হায়দ্রাবাদে, ওখানে প্রেস ক্লাবে। তো ওখানে হঠাৎ করে কিছু কট্টরপন্থী মুসলিম আক্রমণ করেছিল আমাকে। আমি তো ভেবেছিলাম আমাকে হয়তো মেরেই ফেলবো, ওখানে এত খারাপ অবস্থা করেছিল। পুলিশ এসে বাঁচিয়েছিল। তারপর আবার সেই ঔরঙ্গাবাদে আমি ইলোরা অজন্তা দেখতে গিয়েছিলাম, সেইখানে দেখলাম যে ওই একই গোষ্ঠীর অথবা পার্টি MIM এর লোকেরা ওখানে এবার এয়ারপোর্ট ঘেরাও করে ফেলেছে, এবং আমি যে হোটেলে বুক করেছিলাম আমার নিজের নামে নয়, হ্যাঁ, তারপরও সে কিভাবে খবর পেয়ে ওই হোটেলটাও ঘেরাও করে ফেলেছে, মানে আমাকে ঢুকতে দেবে না ঔরঙ্গাবাদে। তো ঔরঙ্গাবাদে যখন আমি নেমেছিলাম তখন পুলিশ বললো না, তোমাকে চলে যেতে হবে এক্ষুনি, কারণ তোমার এয়ারপোর্ট ঘেরাও হয়ে আছে। তো এই মুসলিম মৌলবাদীরা কেন একজন মানুষের বিরুদ্ধে এত মানে আক্রমণাত্মক, সেটা আমি জানি না। আমি কিছু বলেছি, আমি কিছু লিখেছি না, তারা একটা আমাকে প্রতীক বানিয়ে ফেলেছে যে আমি ইসলামের বিরুদ্ধে। কিন্তু আমি কি ইসলামের, হ্যাঁ আমি ইসলামকে আমি মানে যদি কোনো ধর্ম, কোনো মতবাদ যদি নারীর সমান অধিকারে বাধা হয়ে দাঁড়ায়, যদি মানবাধিকারের বাধা হয়ে দাঁড়ায়, যদি বাক স্বাধীনতার বাধা হয়ে দাঁড়ায়, তখন আমি সেটা প্রতিবাদ করি, যে ধর্মই হোক, যে মতবাদ হোক। আমি মানুষের বিরুদ্ধে নই, আমি মুসলিমদের সিস্টেমের পক্ষে বলে আমি চাই যে তারা সভ্য হোক, তারা 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 বিজ্ঞান মনস্ক হোক, তারা ধর্মান্ধ না হোক, তারা কট্টরপন্থী না হোক, তারা জিহাদি না হোক। যদি না হয় তাহলে দেশে দেশে বা তাদের সমাজে
ধর্মীয় আইনকে তারা বর্জন করবে। সেই ক্ষেত্রে ধর্মীয় আইনের বদলে তারা সমানাধিকারের ভিত্তিতে আইন আনবে, যেটা আধুনিক আইন, যেটা প্রত্যেক আধুনিক দেশে আছে। কিন্তু তারা তো তাদের দেশে সেইটা করছে না, আধুনিক আইন আনছে না, এবং সভ্য হওয়ার যে পথ, সেই পথেও তারা হাঁটছে না। সুতরাং আমি যদি আমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও আমি যদি মুসলিম সমাজকে আমি সভ্য করতে চাই এবং মুসলিম নারীদের সমান অধিকারের জন্য আমি যদি লড়ি, তাহলে কি আমি মুসলিমের বিরুদ্ধে? তা তো নয়, আমি সবচেয়ে বেশি মুসলিমের পক্ষে। যেটা এককালে প্রত্যেকটা ধর্মীয় সমাজে কিছু মানুষ করে গেছেন, কিছু প্রগতিশীল মানুষ করে গেছেন, যে আমরা ধর্মটাকে ব্যক্তিগত পর্যায়ে রাখি এবং আইনটাকে, রাষ্ট্রকে, সমাজকে আমরা ধর্মমুক্ত করছি। কারণ প্রত্যেকটা ধর্মই আসলে মেয়েদের অধিকার মানে না। তো সেই ক্ষেত্রে এই ভারতবর্ষেও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু ধর্মীয় আইন এখন আর পালন করা হয় না, মানা হয় না, শুধু মুসলিমদের ক্ষেত্রেই মানা হয়। তো আমি এখানে অভিন্ন দেওয়ানি বিধি চাই। আমি বাংলাদেশে অভিন্ন দেওয়ানি বিধির জন্য সেই 30-40 বছর ধরে আমি সংগ্রাম করছি। প্রত্যেকটা দেশে যে অভিন্ন দেওয়ানি বিধি থাকা দরকার, এক আইন এক দেশ, এটাই হওয়া দরকার। তাতেই নারীর অধিকার বজায় থাকবে। আমি চাই না যে মুসলিম নারীরা তারা অধিকার বঞ্চিত থাকবে, বা কোনো নারীরা, যেই নারী তাদের ধর্মীয় কারণে, সামাজিক কারণে তারা বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আমি নিশ্চয়ই তাদের সেই সব বঞ্চনা, লাঞ্ছনা, নির্যাতনের প্রতিবাদ করি। এবং সেটা হচ্ছে আমি মানুষকে ভালোবাসি বলে, মানুষের সমাজকে একটা সভ্য সমাজ হিসেবে দেখতে চাই বলেই তো করি। সেখানে আমাকে দোষ দেওয়ার লোক কিন্তু মানে সংখ্যায় খুব কম নয়। এক তো আছে ইসলামী মৌলবাদী জিহাদিরা, তো আমাকে মেরে ফেলতেও চায়, প্লাস ওরা মানে আমাকে অপোজ করে, কিন্তু যুক্তি দিয়ে করে না, যুক্তি দেখাতে পারে না। তারা শুধু বলে যে আমাকে মেরে ফেলা উচিত, কিন্তু যুক্তি যে দেবে, আমি কোথায় ভুল করলাম, আমি কোথায় ভুল বলেছি কিছু, তো সেটা ওরা করতে পারে না। আর ধর্মগ্রন্থে যদি নারীর অবমাননাকর কিছু লেখা থাকে, এটা বহুকাল থেকে প্রতিবাদ হচ্ছে প্রত্যেকটা ধর্মীয় সমাজে। তো মুসলিম সমাজে হবে না কেন? আমরা যারা আলো জ্বালাতে চাই, মুসলিম সমাজকে আলোকিত করতে চাই, আমরা কেন ঘৃণার শিকার হব এই ভারতবর্ষে? আমরা কেন আমাদের কেন দোষ দেওয়া হবে যে আমরা কিছুর মানে কারোর পারপাস সার্ভ করছি? এরকম তো নয়, আমরা তো নিঃস্বার্থভাবে করছি। জীবনের ঝুঁকি নিয়ে যারা এই কাজগুলো করে, তারা নিঃস্বার্থভাবেই করে। একদম। অর্থাৎ ভীষণ স্পষ্টতই তিনি কিন্তু বলছেন যে যুক্তির জায়গায় সম্পূর্ণভাবে, যারা যুক্তি দিয়ে যদি বিরোধিতা করতে থাকে, তাহলে কিন্তু যুক্তির জায়গায় একেবারে বড় একটা গোল্লা, একদম শূন্য। আমি এই জায়গায় চলুন আরেকটু একটু অন্য কথা যদি আমরা শুরু করি। দিল্লির মানুষ একদিকে, কলকাতার মানুষ, দুটো শহরই একটা অদ্ভুত, আমি গোটা ভারতবর্ষই বলছি, ভালোবাসে। দিল্লির মানুষের ভালোবাসা আর একদিকে কলকাতার মানুষের ভালোবাসা, তসলিমাদি কোন মানুষের ভালোবাসা বেশি আকৃষ্ট হবে? দেখুন, আমাকে ভালোবাসার লোকও যেমন আছে, আগেই বলেছি, আমাকে না ভালোবাসার লোকের সংখ্যাও অনেক আছে। তো ভালোবাসাই হচ্ছে আমার দেশ এখন, যেখানে মানুষ ভালোবাসে, আমি মনে করছি, আই ফিল এট হোম। কি সুন্দর কথা বললেন। দেখুন, ভালোবাসাই আমার দেশ, যেখানে মানুষ ভালোবাসবে সেটাই আমার দেশ। এবং সেটা যদি একটা ছোট্ট পরিসরে হয়, তাহলে সেটাই কিন্তু তসলিমাদির একদম নিজের জায়গা, নিজের খুব আত্মিক জায়গা, ভালোবাসার জায়গাও বটে। আমি একটুখানি এবার লেখিকা থেকে বেরিয়ে চলুন একটু অন্য প্রসঙ্গে আসি, কারণ আমি যে জায়গায় বসে রয়েছি একেবারে তার নিজস্ব বাসভবনে রয়েছি। দিদি, আমরা একদম খবর নিয়েছি যে আপনি খুব ভালো রান্নাও করতে পারেন, এবং অবশ্যই সৌজন্যে, আমি তার নাম বলতে কোনো আপত্তি নেই, সৌজন্যে লেরিদমের যিনি বর্তমান দায়িত্বে রয়েছেন এই দিল্লির বাঙালি উদ্যোগপতি শ্রী রাজীব মুখার্জি, তিনি এই ইন্টারভিউটা আসার আগে তিনি কিন্তু আমাকে কানে চুপি চুপি বলে দিয়েছে। তা এই লেখা এবং সঙ্গে রান্না, এটা কিভাবে সম্পৃক্ত হতো? আচ্ছা, বলে না যে রাধে সে চুলো বাঁধে। আসলে আমি রান্নার এত পারদর্শী নই। আমি তো বহুকাল ইউরোপে, আমেরিকায় ছিলাম, ওখানে তো রান্নার লোক ছিল না, আমাকে নিজেই রান্না করতে হতো। যখন আমি প্রথম 94 সালে আমার প্রথম নির্বাসনে, যখন দেশ থেকে চলে গেলাম নির্বাসনে, আমাকে যেতে বাধ্য করা হলো,
তখন তো আমি খুব জীবনে আমি কোনোদিন রান্নাঘরে যাইনি, রান্না করিনি বাংলাদেশে থাকা অবস্থায়। আমার বাবা ছিলেন একেবারে ঘোর বিরোধী যে মেয়েরা কেন রান্না করবে, তার মেয়েরা পড়াশোনা করবে, পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। বাবা ডাক্তার ছিলেন, তো কোনোদিনই আমাকে রান্নাঘরে যেতে দেন। এখানে রান্নার কাজের লোক ছিল, রান্না করতো। কিন্তু তখন আমি খুব বিপদে পড়েছিলাম। তখন আমি সুইডেনে, আমি জানি না রান্না কি করে করতে হয়। আমাকে ভাত রান্না শিখিয়েছিল সুইডিশ একজন রাইটার, ওটা আমার সুইডিশ রাইটার। অথচ ভাত আমাদের খাদ্য, বাঙালির খাদ্য, কিন্তু ও আমাকে শিখিয়েছিল কি করে ভাত রান্না করতে হয়, কারণ নিজেই রান্না করতে হতো তখন। তারপরে ওভেন থাকলে অনেক কিছু রান্নার সুবিধে এগুলো, কিন্তু করতে যেহেতু হতো, তখন আমি একটু একটু করে আমি রান্না করতে শুরু করলাম। এবং আমি চাইতাম যে আমার মায়ের যে রান্নার স্বাদটা, সে স্বাদটা ফিরিয়ে আনতে চাইতাম, মানে আমার রান্নায়। কিন্তু সেটা আমার মনে হয় না যে কোনোদিন আমি মায়ের রান্নার মতো মা ভালো রান্না করতেন, খুবই ভালো রান্না করতেন। এখন কথা হচ্ছে যে এই যে কিছুদিন আগে আমি যখন করোনার সময় আমি কাচ্চি বিরিয়ানি রান্না শিখেছি, সেইটাই আমি রান্না, আমার খুব স্পেশাল, মানে খুব ফেভারিট। আমি কাচ্চি বিরিয়ানি, যেটা কাঁচা মাংস দিয়ে করা হয়, সেটা আমি খুব করে শিখে আমি ওটা প্র্যাকটিস করেছি। তারপর যখন আমি দেখলাম যে না ভালোই হচ্ছে, তখন আমি দিল্লির বন্ধু বান্ধবদের খাইয়েছি। সেই কারণে রাজীব বলেছে রান্না করতে। তাছাড়া আমি অন্য কিছু যে খুব একটা রান্না করি না, কাজে দরকারে যেটা করতে হয় সেটা। ইদানিং আমি খুব একটা হেলদি খাবার খাচ্ছি, তেলটা খুব কম দিয়ে, তেল কম দিয়েও কিন্তু খুব ভালো রান্না করা যায়, খুব সুস্বাদু রান্না করা যায়। তো ওটাও আমি প্র্যাকটিস করেছি। তবে এখানে হেল্প করার লোক আছে, সুতরাং তাদেরকে আমি শিখিয়ে দিই। আর আরেকটা জিনিস, আপনি কিন্তু কোনো পুরুষ লেখকের কাছে গিয়ে বলবেন না যে আপনি খুব ভালো রান্না করেন। একটা মেয়ে লেখক হলেই তাকে রান্নাঘরে পাঠানো হয়, রান্নাটা তাকে জানতেই হবে, আর জানলে খুব খুশি হয়। আর পুরুষ লেখক একজন যদি খুব ভালো রান্না করে, তাহলে এত খুশি হয়তো কেউ হবে না। একটা মেয়ে ভালো রান্না করছে বা একটা নারী ভালো রান্না করছে, তাতেই সবাই প্রীত। পুরুষতান্ত্রিক সমাজ বলেই পুরুষতান্ত্রিক সমাজই চলে আসে। আসলেই তো, একজন মেয়ে যদি ভালো রান্না না করে, তাহলে তার দিকে এমন ভাবে তাকানো হয়, খুব দোষ। একজন পুরুষ কিন্তু গর্ব করে বলে আমি রান্না করতে জানি না, আমি শুধু চা বানাতে পারি, অথবা আমি শুধু ডিমের অমলেটটা করতে পারি, আর কিচ্ছু পারি না। এটা কিন্তু খুব গর্ব করে বলে, এবং এটাকে খুব কিন্তু মানা হয়। একটা মেয়ে যদি বলে যে আমি অমলেট ছাড়া আর কিছু পারি না, কি ব্যাপার, মেয়ে হয়ে রান্না পারে না, মেয়ে হয়ে রান্না পারে না, ছি। এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের মানসিকতা। খুব সুন্দর কথা বলেছেন, মেয়ে হয়ে রান্না পারে না, এই একটা বড় প্রশ্নের মধ্যে রেখে দেওয়া হবে। কিন্তু যদি পুরুষ লেখক বা পুরুষ সাহিত্যিক যদি চাটাও করতে পারেন, সেটাকেই কিন্তু ফলাও করে দেখানো হবে, এবং সেটাই তখন তার ভ্যালু অ্যাডেড হয়ে যাবে। তো আমরা ওই রাঁধুনি তসলিমাদিকে আমরা একটুখানি উকিঝুঁকি মারছিলাম, তার হেসেলে আমরা একটুখানি ঢু মারলাম। তার কারণ যদি আগামী দিনের সময় আসে, তার কাচ্চি বিরিয়ানি খেতে এক মুহূর্ত দিশাশক্তি নিউজ পিছু পা হবে না। এবং এর সঙ্গে চলে আসব, দিল্লিতে প্রচুর মানুষ আপনাকে ভালোবাসে, এবং তার মধ্যে আমরা যখন আপনার এখানে এলাম, একটু খবর নিয়ে আসতে হয়, তো আমরা তখন খবর নিলাম কোনো এক মুখোপাধ্যায়, রাজীব মুখোপাধ্যায় লেরদুমের, তিনি আপনাকে নিজের দিদি, নিজের বোন, যাই বলুন সেভাবে ভালোবাসে। তসলিমাদির মধ্যে এমন কি আছে যেটা সবাইকে ভালোবাসার টানে নিয়ে আসতে পারে? যারা আমার কাছে এসেছে তারা আমার সরলতা দেখেছে, সিম্পলিসিটিটা। হ্যাঁ, সেটা আমি মানুষকে খুব আপন করে নিই, বা আমার দরজা সবার জন্য খোলা থাকে, আমি রুড নই, আমি অহংকারী নই। এই ব্যাপারগুলো নিজের সম্পর্কে বলতে হয় না, তারপরে বললাম যে সম্ভবত এগুলোই মানুষকে আকৃষ্ট করে। কিন্তু যারা আমার খুব দুর্নাম করে দেখবেন, তারা কিন্তু আমার কাছে আসেনি, তারা জানে না, ওরা মনে করে যে আমি নিশ্চয়ই সাংঘাতিক রকমের, মানে ওরা এক ধরনের উইচ হিসেবে আমাকে দেখতে থাকে। কারণ আমি নারীর অধিকারের কথা বলছি। কিছু কিছু পুরুষতান্ত্রিক লোক এবং নারী বিদ্বেষী লোক মনে করে যে আমি যখন নারীর সমান অধিকার চাই, মনে হয় যে আমি নারীতন্ত্র চাইছি। এখন পুরুষতন্ত্রে যেমন
নারীর উপর পুরুষের অত্যাচার আছে, তারা মনে করছে যে নারীতন্ত্র যখন চাইছি, আমি চাইছি নারীরা পুরুষের উপর অত্যাচার করুক, কিন্তু আসলে তো সেটা নয়। আমি পুরুষতন্ত্র বিদেয় করে আমি যেটা চাইছি, আমি সমতার সমাজ চাইছি, সেটা মানুষের বুঝতে কিন্তু একটু অসুবিধেই হয়। আমি তো নারীতন্ত্র চাইছি না, আমি বরং নারী অনেক শাসক আছেন যারা আসলে নারীর অধিকারে বিশ্বাস করেন না, আমি তাদের সমালোচনা করি। বাংলাদেশের যে দুই খালেদা জিয়া এবং শেখ হাসিনা ছিলেন, তারা যে একেবারে পুরুষ শাসকের মতোই তারা ছিলেন। তারা যে আমি নারীর অধিকারের জন্য সারা জীবন লিখেছি, এই দুইজন নারী প্রধানমন্ত্রী যখন ছিলেন, তারা কেউ আমাকে দেশে ঢুকতে দেননি। খালেদা জিয়া আমাকে তাড়িয়েছেন দেশ থেকে, অথচ তারা মহিলা প্রধানমন্ত্রী। সেই জন্য আমি বলি, জেন্ডারের উপর নির্ভর করে না, তোমার বিশ্বাসের উপর নির্ভর করে। তুমি যদি নারীর সমান অধিকারে বিশ্বাস করো, তুমি পুরুষ হও নারী হও, তুমি নারীর জন্য কাজ করবে। কিন্তু তুমি যদি নারী হও, তার মানেই যে তুমি নারীর অধিকারে বিশ্বাস করবে তা নয়। কিন্তু তার প্রমাণ অনেকবারই এইসব নারী প্রধানমন্ত্রীরা বা এরা দেখিয়েছেন। আমরা অর্থাৎ দিশাশক্তি নিউজ এবং দিল্লির যে সংস্থা, এই দুইয়ের যৌথ উদ্যোগে আমরা প্রতিবার করি, এবার আমরা একটু দিল্লিকে নিয়ে করছি। আপনাকে কেন্দ্র করে করা উমা সম্মান আমরা করতে চলেছি, এবং তাতে আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় পেলে আমরা আনন্দিত আপ্লুত হব, এবং আমাদের আদর ভালোবাসা আপনার কাছে থাকবে। কি বলতে চাইবেন উমা সম্মান 2026-এর জন্য? হ্যাঁ, উমা সম্মান আগে আমি শুনিনি, কিন্তু এখন যে শুনলাম আমার খুব আগ্রহ বাড়ছে, এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাতে আমি খুবই আমার একটা সৌভাগ্য। আমি যদি সত্যি পার্টিসিপেট করতে পারি এবং কিছু করতে পারি, ভালো কিছু করতে পারি। তবে যেহেতু এটা নারীর পক্ষে, এবং যেহেতু আপনারা সেই নারীকেই সম্মান দিচ্ছেন যারা নারীর অধিকারে বিশ্বাস করে এবং নারীর জন্য কাজ করছে, আমি যেহেতু নারীর অধিকার নিয়ে প্রচুর লিখেছি এবং ভেবেছি, তাই আমি যদি কিছু করি এখানে উমা সম্মানের অনুষ্ঠানের জন্য, তাহলে আমার সত্যি আমি ধন্য হব। কারণ আমি এই নারীদের বঞ্চনা, লাঞ্ছনা, নির্যাতন, নিষ্পেষণ এগুলোর বিরুদ্ধেই কথা বলবো এবং নারীর অধিকারের পক্ষেই কথা বলবো। এটা আমি খুব সম্মানিত বোধ করছি। বেশ ছোট্ট পরিসরে আমরা কথা বলছিলাম। তাহলে আমি খুব আমাদের সবার একটাই প্রশ্ন, আগামী দিন পশ্চিমবঙ্গের জন্য, কলকাতার জন্য এবং দিল্লি সবকিছুর জন্য কি চিন্তা ভাবনা রয়েছে দিদির? আসলে আমি 19 বছর তো কলকাতায় যেতে পারিনি। আমি কিন্তু ইউরোপ থেকে এসেছিলাম কলকাতায় থাকার জন্য, দিল্লিতে থাকার জন্য। দিল্লিতে থাকছি যেহেতু আমার এখানে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে আমার ওখানে যে আমার বাড়ি ছিল, সে বাড়ির বইপত্র, তখন এগুলো নিয়ে আমি আর কোথায় যাব, তখন এখানেই থেকে গেলাম। এখন প্রায় 19 বছর পর আমার সুযোগ হচ্ছে কলকাতায় যাওয়ার, তো আমি সেজন্য খুবই আনন্দিত। এখন যদি সম্ভব হয় এবং যদি নিরাপত্তা দেওয়া হয় এবং যদি অনুমতি দেওয়া হয়, তাহলে আমি কলকাতা মাঝে মধ্যেই যাব, বইমেলায় যাব, কোনো কবিতা অনুষ্ঠানে বা কোনো কবিতা উৎসবে বা লিট ফেস্টে যদি আমাকে আমন্ত্রণ জানানো হয়, আমি ওখানে যাব। আমার প্রচুর বন্ধুবান্ধব আছে, আমার পাবলিশাররা আছেন এবং অনুরাগী প্রচুর পাঠক আছেন, তাদের সঙ্গে তো দেখা হলে আমার খুবই ভালো লাগবে। আর দিল্লিতে থাকবো। বেশ, দিল্লিতে থাকবো এটা তিনি কিন্তু একদম জোর গলায় বললেন। সুতরাং দিল্লির বাসিন্দাদের জন্য চিন্তার কোনো কারণ নেই, দিল্লিতে তিনি থাকছেন এবং দিল্লিকে সঙ্গে নিয়ে একটু পশ্চিমবঙ্গের দিকে না হয় যাচ্ছেন। আর আমরা এই বিশেষ আলাপচারিতা অবশ্যই দিল্লি এবং দিশাশক্তি নিউজের যৌথ উদ্যোগে, এবং বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করব শ্রী রাজীব মুখোপাধ্যায়কে, যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের আপনার সাথে আমাদের এই আলাপচারিতা। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এইভাবেই আপনার কলম আর অবশ্যই ওই কাচ্চি বিরিয়ানিটা চলতে থাকুক। যদি দর্শকদের জন্য কিছু ভালো থাকুন, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ। বেশ, অনেক ধন্যবাদ আপনাদের। রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট, দিশাশক্তি নিউজ, দিল্লি।